আলোচিত রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক উপস্থাপন ৪ জুন। বড় ধরনের ক্ষতির আশঙ্কা, সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ নয়, সরকারকে বিকল্প ভাবার আহ্বান। বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের। এবং বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখল নেইমার, ব্রাজিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারকের উদ্দেশ্যে প্রধান আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুর সালেকিনের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে সোহেল রানা নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং ডলারকে গ্রেফতারের দাবি জানান। তার এই বক্তব্যের পর আদালত মামলার কার্যক্রম অব্যাহত রাখেন। এর আগে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। শুনানির জন্য সকালে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। এই মামলার নতুন আইনের যে বিধান আছে, নারী শিশু নির্যাতন দমন আইনের যে বিধান আছে, সেই বিধান অনুসারেই এটাকে তদন্ত করে একটা রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে এবং চার্জ গঠন করা হয়েছে। পরবর্তীতে সাক্ষীদেরকে সমন দেওয়া হয়েছে। সাক্ষীরা স্বইচ্ছায় আদালতে উপস্থিত হয়ে সমন প্রদান করে সাক্ষ্য প্রদান করেছেন এবং এই মামলায় এই আইনে যেটা বলা আছে যে যেদিন থেকে বিচার শুরু হবে পরের দিন প্রত্যেক তারিখ কোর্ট বিচারের জন্য দিন ধার্য করবেন। এই ধরনের একটা আইন আছে আমাদের এই আইনে, এইভাবে বলা আছে। সেই হিসাবে বিজ্ঞ আদালত প্রতিদিন এই তারিখ ধার্য করে মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই অনুসারে সাক্ষ্য গ্রহণ করেছেন। আজকে তিনি 342 কার্য সম্পন্ন করেছেন এবং আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিদ্যুতের পাইকারি সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা করা হবে আজ। বুধবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় বিইআরসি। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ এপ্রিল ২ দিন ব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী পিটিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে। তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে। দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে সব বিপণী বিতান ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত মেনে নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, সাধারণত সন্ধ্যার পরই ক্রেতাদের সিংহভাগ বিপণী বিতানে আসেন কেনাকাটা করতে। পিক সময় দোকান বন্ধ রাখলে ব্যবসায় ধস নামবে তাদের। এমতাবস্থায় দোকান খোলা রাখার সময়সীমা বিষয়ে সরকারকে বিকল্প ভাবার আহ্বান জানিয়েছেন তারা। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, দোকানপাট বন্ধে সরকারের সময়সীমা বেঁধে দেওয়ার পর বড় ধরনের হোঁচট খেয়েছেন তারা। ফের এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবসার আরো ধস নামবে বলে আশঙ্কা তাদের। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবে এবারের ঈদুল আজহার গত কোরবানির ঈদের চেয়ে বিক্রি ৪০ থেকে ৫০% কমেছে। তাই ব্যবসায়ী নেতারা বলছেন, সন্ধ্যায় দোকান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারের বিকল্প পন্থা অবলম্বন করা উচিত। প্রয়োজনে দুপুর ১২টায় দোকান খুলে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করতে চান ব্যবসায়ীরা।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে ডক্টর খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন। এই নির্বাচনে ডক্টর খলিলুর রহমানকে জয়ী করতে নিরলস কাজ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। নির্বাচনে দেশে দেশে কূটনৈতিকভাবে ডক্টর খলিলুর রহমানের পাশাপাশি যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এই বিজয়ের মাধ্যমে প্রায় ৪ দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেলেন। মিরপুরে বসবাসরত বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম সচিব একেএম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেছেন, বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জাগো নিউজকে এই কথা বলেন। যুগ্ম সচিব আনিসুর রহমান এখন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একেএম আনিসুর রহমানের মার মৃত্যু সংক্রান্ত বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগে আনিসুর রহমানের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কিনা। সেটি নিশ্চিত হলে একটা আইন আছে যেখানে বাবা মায়ের ভরণ পোষণ সংক্রান্ত বিধান রয়েছে, সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করোনাকালে রোগীদের চিকিৎসা সেবা দিতে রাজশাহীতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশেষায়িত করোনা ইউনিটটি এখন অচল। সংক্রমণ কমে যাওয়ার পর ব্যবহার না হওয়ায় দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বলছেন, করোনার পর থেকে এই ইউনিটটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ব্যবহার না করায় কক্ষের ভেতরে থাকা সরঞ্জামাদি নষ্ট হয়ে যাওয়ার পথে। মেডিকেল কর্তৃপক্ষ থেকে পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়া হলে এসব দামি যন্ত্রপাতি এভাবে নষ্ট হতো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এই প্রকল্পে ব্যয় হওয়া বিপুল সরকারি অর্থ কার্যত অপচয়ের মুখে পড়েছে। এদিকে বর্তমানে বিশেষায়িত এই ইউনিটটি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের তত্ত্বাবধানে রয়েছে। এখানে থাকা সুবিধাগুলো ব্যবহার করে সংকটাপন্ন বিপুল সংখ্যক রোগীকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব, অথচ এই বিষয়ে স্বাস্থ্য বিভাগের তেমন কোনো তৎপরতা নেই। এই বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট প্রধান ডক্টর মোহাম্মদ আবুল হোসেন বলেন, ভবনের অবকাঠামো ও স্থাপিত যন্ত্রপাতি সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ইউনিটটি জনস্বার্থে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। কোভিডকালীন সময়ে কোভিডের রোগীদেরকে এখানে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল এবং কোভিড হাসপাতাল হিসাবে এটাকে চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। সে প্রেক্ষিতে সেখানে অক্সিজেন সরবরাহ লাইন, ম্যানিফোল্ড অক্সিজেন থেকে শুরু করে ওই জাতীয় অক্সিজেন সংক্রান্ত এবং অন্যান্য কিছু অত্যাবশ্যকীয় লজিস্টিক সে সময় সেখানে স্থাপন করা হয়েছিল। তো পাঁচই এসব কিন্তু সেটাকে আর কোভিড এর মধ্যে এরই মাঝে কোভিড নিয়ন্ত্রণে আসার কারণে সেটাকে সেই হাসপাতালটাতে আর কোভিড হাসপাতাল হিসেবে চালু করারও প্রয়োজন হয়নি এবং যাবতীয় যন্ত্রপাতি সবগুলোই হলো রুমের মধ্যে তালাবদ্ধ। 5ই আগস্টে 5 তারিখ আমাদের ডেন্টাল কলেজের স্টুডেন্টগুলো তারা হলো তৎকালীন যে সিভিল সার্জন মহোদয় এবং বিভাগীয় পরিচালক মহোদয় ছিলেন তাদেরকে জিম্মি করে তাদেরকে ফোর্সফুলি তাদের কাছ থেকে ডেন্টাল ইউনিটের চাবি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। সৌদি আরবে আরও 3 জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে হজ করতে গিয়ে এখনো পর্যন্ত 44 জন হাজি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে মঙ্গলবার দিনগত রাত 3টা পর্যন্ত 52টি ফিরতি ফ্লাইটে মোট 21,343 জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। বুলেটিন অনুযায়ী সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে 29 জন পুরুষ ও 15 জন নারী। তাদের মধ্যে মক্কায় 34 জন এবং মদিনায় 10 জনের মৃত্যু হয়েছে। দেশে ফেরা 21,343 জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,500 জন
এবং বেসরকারি ব্যবস্থাপনায় 18,843 জন রয়েছেন। হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট 249 জন হাজি চিকিৎসা সেবা নিয়েছেন। বর্তমানে 32 জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত 26শে মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম ইস্যুতে 7টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত 10% বা 12.5% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর এই প্রস্তাব প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, এসব দেশের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বাধা সৃষ্টি করছে এবং মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। এটি ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কৌশলের অংশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট জরুরি ক্ষমতার আওতায় আরোপিত ট্রাম্পের বেশ কয়েকটি শুল্ক বাতিল করে দেওয়ার পর প্রশাসন নতুন আইনি ভিত্তিতে শুল্ক পুনর্গঠনের চেষ্টা করছে। ইউএসটিআর জানিয়েছে, জোরপূর্বক শ্রম তদন্তের ভিত্তিতে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্যের পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে তদন্তের আওতায় থাকা বাকি 45টি দেশের পণ্যের ওপর 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। একই সঙ্গে বিভিন্ন জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। এদিকে ইরান বলছে, প্রতিশোধ হিসেবে একটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। তবে সেন্টকম দাবি করেছে, তেহরান কুয়েতের দিকে 2টি এবং বাহরাইনের দিকে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সবকটি মাঝপথে বিধ্বস্ত হয়েছে অথবা প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা স্থবির হতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কূটনৈতিক আলোচনার টেবিলের বদলে আবারও অস্ত্রের ভাষাই প্রাধান্য পাচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিতে। ইরানে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে বিভিন্ন জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে তাদের চালানো হামলা ছিল মূলত মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়া। এদিকে ইরানের দাবি, প্রতিশোধ হিসেবে একটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে সেন্টকম দাবি করেছে, তেহরান কুয়েতের দিকে 2টি এবং বাহরাইনের দিকে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সবকটি মাঝপথে বিধ্বস্ত হয়েছে অথবা প্রতিহত করা হয়েছে। তারা জানিয়েছে, কেশম দ্বীপের হামলায় ইরানের একটি সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র নিশানা করা হয়েছিল। এছাড়া আঞ্চলিক জলসীমা দিয়ে বৈধভাবে চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান 3টি ড্রোন ছুড়েছিল, যা মার্কিন বাহিনী গুলি করে নামিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। ইরান বারবার বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিকতম ওই হামলার আগে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নৌ অবরোধের অংশ হিসেবে তারা ইরানগামী একটি খালি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত করে সেটি বিকল করে দিয়েছে। কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে গেল সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এই যুদ্ধবিরতি আলোচনা থমকে থাকার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া জিলহজ মাসের শেষে এবং মহরম মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাওয়াকুলিজাদে। অর্থাৎ আর মাত্র 2 সপ্তাহ পর ইরানের এই সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন প্রক্রিয়া হতে যাচ্ছে।
ইরানের মেট্রোপলিটনগুলোর 52তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে তিনি কথা জানান। মোহাম্মদ আমিন তাওয়াকুলিজাদে জানান, আইআরটিসির এই দাফন অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন তিনি নিজেই এবং এজন্য তিনি 3 দিনের একটি পিপলস প্যারেড বা শোক মিছিলের পরিকল্পনাও করেছেন। তিনি বলেন, বিদায় অনুষ্ঠানের পর জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা হবে, যা তেহরানে অন্তত 24 ঘন্টা ধরে চলবে। রাজধানীতে 15 থেকে 20 মিলিয়নেরও বেশি মানুষের সমাগমের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাওয়াকুলিজাদের তথ্য অনুযায়ী তেহরানের পর কোম এবং মাশহাদ শহরে জানাজা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন প্রদেশ থেকেও এই অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, আত্মীয় স্বজনদের সুপারিশদের ভিত্তিতে আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদের ইমাম রেজা মাজার বা পবিত্র রওজা শরীফে দাফন করা হবে। তেহরানের উপমেয়র বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, কাশ্মীর এবং পূর্ব ইসলামী বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে কর্মকর্তা ও শোকার্তরা মাশহাদে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল দল নিউ জার্সিতে পৌঁছেছে। অভিজ্ঞতা, প্রতিভা এবং আত্মবিশ্বাসের সমন্বয়ে গড়া এই দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। যদিও ব্রাজিলকে টুর্নামেন্টের একক ফেভারিট হিসেবে দেখা হচ্ছে না, তবুও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি। যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি জানান, বিশ্বকাপে বেশ কয়েকটি দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে, তবে ব্রাজিল ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কুইনহস, গ্রাবিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়ার পর তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়। এখন আনচেলত্তির হাতে পূর্ণ 26 সদস্যের স্কোয়াড রয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ব্রাজিল অনুশীলন করবে কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে, যা সাধারণত নিউ ইয়র্ক রেড বুলস ব্যবহার করে থাকে। এছাড়া দলটি মিশরের বিপক্ষে একটি শেষ প্রস্তুতি ম্যাচও খেলবে। আগামী 13 জুন গ্রুপ সিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি, স্কটল্যান্ড। ফুটবল বিশ্বকাপ মানেই কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর স্মরণীয় মুহূর্তের গল্প। আর সেই গল্পের সুর হয়ে বছরের পর বছর বিশ্বজুড়ে অনুরণিত হয়েছে কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে শাকিরা যেন শুধু একজন শিল্পী নন, তিনি যেন ফুটবল উৎসবেরই এক অবিচ্ছেদ্য অংশ। অস্বাভাবিক কণ্ঠের কারণে স্কুলের কোরাস দল থেকে বাদ পড়া শাকিরা কিভাবে বিশ্বকাপের অফিসিয়াল কণ্ঠ হয়ে উঠলেন, সেই গল্পই শুনবো জাগো ডেস্ক রিপোর্টে। ফুটবল বিশ্বকাপ মানেই শুধু ট্রফির লড়াই নয়, কোটি মানুষের আবেগের এক মহোৎসব। আর সেই আবেগকে সুরে বেঁধে বিশ্ববাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের কথা মাথায় উঠলেই যেমন চোখে ভেসে ওঠে রোমাঞ্চকর ম্যাচ, তেমনি কানে বাজে তার গাওয়া কালজয়ী গান। 1977 সালের 2রা ফেব্রুয়ারি কলম্বিয়ার বারানকুয়ায় জন্ম নেয়া শাকিরার সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল খুব ছোট বয়সে। একসময় স্কুলের কোরাস দল থেকে বাদ পড়েছিলেন অস্বাভাবিক কণ্ঠের কারণে, অথচ সেই কণ্ঠই পরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে পরিচিত সুরগুলোর একটি। দু সালের লন্ড্রি সার্ভিস অ্যালবামের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি। তবে তাকে ফুটবল ইতিহাসের অংশ করে দেয় 2010 বিশ্বকাপের অফিসিয়াল সঙ্গীত ওয়াকা ওয়াকা, দিস ইজ টাইম ফর আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপের উন্মাদনা আজও যেন এই গানের সঙ্গেই জড়িয়ে আছে। বিশ্বকাপই তাকে দিয়েছিল জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়। ওয়াকা ওয়াকার শুটিং সেটে পরিচয় হয় স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। পরে তাদের সম্পর্ক বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এরপর 2014 বিশ্বকাপে লালা লা দিয়ে আবারও মাতান শাকিরা। আর 2026 বিশ্বকাপকে সামনে রেখে নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে নতুন গান ডাই ডাই নিয়ে ফিরেছেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে অনেক শিল্পী এসেছেন, অনেক গানও হয়েছে, কিন্তু খুব কম শিল্পী আছেন যাদের গান বিশ্বকাপের আবেগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শাকিরা তাদেরই একজন। তাই বিশ্বকাপ পেলে মানুষ শুধু ফুটবল নয়, মনে করে এক অনন্ত সুরের নাম শাকিরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলোচিত রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক উপস্থাপন 4 জুন। বড় ধরনের ক্ষতির আশঙ্কা, সন্ধ্যা 7টায় দোকান বন্ধ নয়, সরকারকে বিকল্প ভাবার আহ্বান। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের। এবং বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখল নেইমারের ব্রাজিল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।